KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আজকে সকাল থেকে কলকাতার টেম্পারেচার কিন্তু খুব বেশি নেমে যায়নি, মোটামুটি 21-এর কাছাকাছি ছিল। রাত্রিরে সেটা একটু কমে দাঁড়ালো 18 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সকাল থেকেই উত্তেজনা চরমে। এই যে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন ফাইল নিয়ে, সেই তারপর থেকে আইপ্যাকের অফিস থেকে তার থেকে ভোটের দামামা বেজে গেল এবং উত্তেজনাটাও চড়ে গেল। কিন্তু এই স্টেডিয়াম বুলেটিন রাত্রিরে পেশ করতে গিয়ে দেখছি যে ক্রীড়া জগতে সব মিলিয়ে আজকের দিনটা ইভেন্টফুল হলেও কিন্তু টেম্পারেচার খুব একটা কমেও নি বাড়েও নি, মোটামুটি বলা যেতে পারে স্থিতাবস্থা। প্রথমে বলি যে এই স্টেডিয়াম বুলেটিন কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল এবং আমার সঙ্গে প্রতিদিনের মতো কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আমার ধারণা অনেকের ক্ষেত্রে এটা হয়েছে, যেটা ওর ক্ষেত্রেও হয়েছে। আমার ধারণা ও সেলুনে চুল কাটতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল এবং তারপরে দেখুন ওর কি অবস্থা হয়েছে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, আমি সেলুনে ঘুমিয়ে পড়েছি, মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়ি। তো কেন ঘুমিয়ে পড়বে? তুমি এমন কি কাজ করছো যে ঘুমিয়ে পড়বে? তো যাই হোক, এরকম কেটে দিয়েছে, আর কিছু করার নেই, এটাই গ্রহণ করতে হবে এখন। তো আচ্ছা, প্রথমে বলি যে আজকে আইটেম নাম্বার 1 অবশ্যই যেটা আপনারা জানতে চান, বাংলাদেশ। অ্যাকচুয়ালি বুক মাই শোতে বেশ কিছু লোক অলরেডি বাংলাদেশের ম্যাচের টিকিট কেটে বসে আছেন, তার মধ্যে কলকাতার লোকেরাও অনেকে রয়েছেন। তারা জানতে চান যে তাদের টিকিট যে কাটলেন এবার ভবিষ্যৎ কী হবে, আদৌ কি ম্যাচটা হবে। আজকের যা পরিস্থিতি, আমি বলছিলাম যে আজকে টেম্পারেচার খুব বেশি বাড়েও নি কমেও নি। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে একটা চিঠি দিয়েছে। এই চিঠিটা আপাত নিরীহ মনে হলো, একদম নিরীহ নয়। এই চিঠিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে সিইও লিখেছেন আইসিসির সিইওকে, এবং সেই চিঠিতে বলা হয়েছে যে আপনারা তো আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা ভারতে সুনিশ্চিত করবেন বলছেন, বাট হোয়াট অ্যাবাউট আমাদের ফ্যান্স, হোয়াট অ্যাবাউট আমাদের বোর্ড কর্তা, আমাদের প্লেয়ারদের যদি স্ত্রীরা আসে, এই যে নাগরিক যারা আসবেন তাদের কি করে আপনারা সুরক্ষা দেবেন সেটাও প্লিজ বলবেন। এবার আজ পর্যন্ত কোনো দেশ কখনো আইসিসির কাছে তাদের দর্শকদের এভাবে সুরক্ষা চায়নি, এবং ধরেই নেওয়া যায় যে এই যে সুরক্ষার দাবিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে, তারা খুব ভালো করেই জানেন যে আইসিসি বলবে হ্যাঁ নিশ্চয়ই ক্রিকেটারদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করব, কিন্তু আপনার 10,000 কি 15,000 যে ফ্যান্স আসবে তাদের প্রত্যেকের নিরাপত্তা কি করে সুনিশ্চিত করব, কি মনে হয়? আমার তো এটাই মনে হচ্ছে যে এখন এই মুহূর্তে একটা টি-20 ম্যাচ চলছে, বিসিসিআই বনাম বিসিবি, আইসিসি কি করছে এখন বলা মুশকিল। তবে আবার সেফ খেললে না সেফ খেলার কিছু জায়গা নেই। আইসিসি এখন মানে দাঁড়িয়ে দেখছে দর্শক হিসেবে আপাতত, তবে 1-2 দিনের মধ্যে ডিসিশন চলে আসবে। বিসিসিআই এদিকে কিন্তু বিসিসিআই যে লোকটা তোমার চুল কাটলো সে কি ইডেনের টিকিট পাবে? বাংলাদেশের খেলা দেখার জন্য আগ্রহী নয়, তবে ইন্ডিয়া যদি ওয়েস্ট ইন্ডিজ, এরপরেও তুমি ইন্ডিয়া ম্যাচের টিকিট তাকে দেবে? আমি আগে পাই তারপরে। তবে এই মুহূর্তে যেটা বলার চেষ্টা করছি যে বিসিসিআই কিন্তু বলে দিয়েছে যে টপ মোস্ট সিকিউরিটি তারা দিতে রাজি। আরেকটা বিষয়, দেবজিৎ সাইকিয়া যে সেদিন যে বক্তব্যটা পেশ করেছেন, সেখানে একবারের জন্য কিন্তু সিকিউরিটি কনসার্ন বা এটার জন্য মুস্তাফিজুরকে বাদ দেওয়া এটা তিনি বলেননি। রিসেন্ট ডেভেলপমেন্ট বলেছেন, এবং পরবর্তীতে এটা নিয়ে বাংলাদেশ বলছে যে সিকিউরিটি দেওয়া মানে দিতে পারবে না একজন ক্রিকেটারকে, বাকিদের কি করবে, গোটা টিমকে কি করবে। কিন্তু বিসিসিআই এখানে একদম ট্যাক্টফুলি খেলেছে, সিকিউরিটির প্রশ্নই আসেনি। এবং আইসিসির তরফ থেকে যখন বিসিসিআইকে বলা হয় সিকিউরিটি নিয়ে, বলছে টপ মোস্ট সিকিউরিটি আমরা দেবো, এবং দরকার পড়লে রেকি আসুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এখানে টি-20 ম্যাচ চলছে, বিসিবি হতে পারে, কিন্তু বাংলাদেশ ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমাদের ফ্যানদেরও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যেটা আইসিসি অবভিয়াসলি করবে না। ধরে নিতে পারেন যে বাংলাদেশ আসছে না ইডেন গার্ডেন্সে, এবার বাংলাদেশ শ্রীলঙ্কা যাচ্ছে, ধরে নিতে পারেন, আমি ঝুঁকি নিয়েই বলছি। কারণ এই অবস্থায় আজকে আমি একজন বাংলাদেশ বোর্ডের প্রাক্তন কর্তার সঙ্গে কথা বলছিলাম, যিনি 96-এর বিশ্বকাপে যখন পয়েন্ট কাটা হয়, শ্রীলঙ্কায় যেতে চায়নি ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া, জগমোহন ডালমিয়া স্ট্রেট বলেছিলেন পয়েন্ট কাটো। ইংল্যান্ড 2003-এ ইংল্যান্ড টিম যায়নি জিম্বাবুয়েতে, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ যখন হচ্ছিল পয়েন্ট কাটা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে পৃথক নিয়ম কেন? এই জন্যেই পৃথক নিয়ম হতে পারে, তার কারণ হচ্ছে ওদের 1টা বা 2টো ম্যাচ ছিল ওখানে, বাংলাদেশের তো 4টে ম্যাচ ভারতে। এবার আপনি যদি বাংলাদেশের পয়েন্ট কাটেন, প্র্যাকটিক্যালি আপনাকে বাংলাদেশকে ডিসকোয়ালিফাই করে দিতে হবে টুর্নামেন্ট থেকে। অতএব প্রশ্নটা হচ্ছে যে আইসিসি কি টি-20 বিশ্বকাপ বাংলাদেশকে বাইরে রেখে খেলতে রাজি আছে, নাকি তারা একটা সমঝোতা করবে
যে বাংলাদেশ শ্রীলঙ্কায় আসবে, শ্রীলঙ্কা থেকে কোনো টিমকে ইডেনে পাঠানো হবে। আজকে সিএবি কর্তাদের জিজ্ঞেস করে আমি দেখেছি তাদের কাছে কোনো উত্তর নেই, বরঞ্চ জয়জ্যোতির কাছে উত্তর থাকতে পারে। না, কারো কাছেই তেমন কোনো উত্তর নেই। তবে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, যেটা দুদিন আগে আমরা স্টেডিয়াম বুলেটিনে বলেছিলাম, যে ম্যাচ বাংলাদেশ খেলছে না শ্রীলঙ্কায়, যে ম্যাচ শ্রীলঙ্কা খেলছে না শ্রীলঙ্কায়, যে ম্যাচ পাকিস্তান খেলছে না শ্রীলঙ্কায়, সেই সব ম্যাচগুলো যদি এখানে সুইচ করা যায়, মানে সোয়াপ করা যায়, যেখানে অস্ট্রেলিয়ার বেশ কিছু অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান এদের ম্যাচ রয়েছে। এবার তাতে কিন্তু আয়ারল্যান্ড ভার্সেস ওমান ম্যাচটা যে তোমার চুল কেটেছে তাকে দাও, কারণ সে আমার ধারণা যারা স্টেডিয়াম বুলেটিনকে প্রায় ট্রোল করে ইউটিউব বা ফেসবুকে, সেই লোকটা তাদের একজন হতে পারে। একদম, আমি সেটার জন্য রাজি আছি সেই টিকিট দিয়ে দেওয়ার জন্য। তবে এটা প্রশ্ন যে এই মুহূর্তে ওটা ছাড়া মানে রিয়ালিস্টিক্যালি কিন্তু কোনো রাস্তা নেই। যে অফিসিয়াল সেদিন আমাকে বলেছিলেন যে এই একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, আলোচনাও চলবে, তবে এটা ছাড়া কিন্তু আর কোনো অপশন বাকি অ্যাকচুয়ালি নেই। তার কারণ হচ্ছে পয়েন্টটা, 4টে ম্যাচের পয়েন্ট আপনি কি করে কেড়ে নেবেন? ওরা তো আসতেই চাইছে না, বোঝাই যাচ্ছে। যেখানে ফ্যানদের নিরাপত্তা চাই যে বিসিবি, আজ অব্দি কখনো হয়নি। সবসময় লোকে ক্রিকেটারদের নিরাপত্তা চেয়েছে, এরা বলছে ফ্যানদেরও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আইসিসিকে। জানি না আইসিসি এরপর কি উত্তর দেবে। 10 তারিখের মধ্যে মনে রাখবেন এর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। ততক্ষণ অবধি অপেক্ষা করা ছাড়া গতি নেই। এখন নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না প্লিজ, খুব দ্রুত ফেরত আসছি। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে আবার। আজকে বাংলা ক্রিকেটের দুঃখের দিন, কারণ বাংলা বিজয় হাজারে ট্রফি থেকে আজকে বিদায় নিল উত্তরপ্রদেশের কাছে হেরে। উত্তরপ্রদেশ শক্তিশালী টিম মানছি। ধ্রুব জুড়েল আজকে সেঞ্চুরি করেছেন, রিঙ্কু সিং ক্যাপ্টেন, তিনি রান করেছেন, উইকেট নিয়েছেন। কিন্তু বাংলা টিমেও তো অনেকে আছেন। বাংলা টিমে অভিমন্যু ঈশ্বরন ইন্ডিয়ান টিমের স্কোয়াডে থাকেন, শাহবাজ আহমেদ, মোহাম্মদ শামি, আকাশদীপ, মুকেশ কুমার, এরম বোলিং লাইন আপ তারা বারবার উড়ে যাচ্ছে কেন? কি ঘটছে বাংলা ক্রিকেটের যে সৈয়দ মুস্তাক আলী ট্রফির বাইরে, বিজয় হাজারে ট্রফির বাইরে কোথাও বাংলা নেই? এবং আমরা মাঝখানে শুনেছিলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায় ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে অরুণলালকে ফিরিয়ে আনছেন। কোথায় কি? এখনও কিছুই হয়নি। বাংলা হেরেই চলেছে। বাংলা ক্রিকেটের এই দশা কি চলবে? অ্যাকচুয়ালি জয়জ্যোতি ঘোষ কথা বলেছিল বাংলার আন্ডার-23 টিমের প্রাক্তন কোচ, প্রাক্তন টেস্ট ক্রিকেটার প্রণব রায়ের সঙ্গে। প্রণব কি বলছেন, কেন বাংলার উপর্যুপরি ব্যর্থতা চলছে, সেটা আমরা একটু শুনে নেব। এটা তো আমাদের দুঃখের কারণ। ইনফ্যাক্ট আমিও তো ক্লোজলি লাস্ট ইয়ার পর্যন্ত আন্ডার-23 কোচ ছিলাম। তো আমরা সবাই আপ্রাণ চেষ্টা করেছি, প্লেয়াররা ডেফিনেটলি চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে অন্যান্য স্টেটে তার তো সবচেয়ে বড় নিদর্শন আমাদের প্লেয়াররা ইন্ডিয়া খেলছে না। হ্যাঁ, অন্যান্য স্টেট আগে যে জুরেল রান করে গেল, তো ইন্ডিয়া প্লেয়ার, তো যে ইন্ডিয়া প্লেয়ার সে ঠিক করে দেবে রান। হ্যাঁ, ইন্ডিয়া যারা প্লেয়ার তারা অনেক বেটার প্লেয়ার হয় দেন ডোমেস্টিক প্লেয়ারদের থেকে। কনফিডেন্স লেভেল তাদের বেটার, তারা অনেক অনেক বেশি প্র্যাকটিসের মধ্যে থাকে। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার প্রডিউস করতে হবে। ইন্ডিয়ান প্লেয়ার প্রডিউস না করতে পারলে হবে না। ইন্ডিয়ান প্লেয়ার প্রডিউস করা খুব দরকার, এবং তার জন্যই দরকার এই টুর্নামেন্ট জেতা, এবং এখানকার ছেলেদের আরো বেশি। শুনতে একটু খারাপ লাগবে, কারণ যখনই আমি বলবো বেঙ্গলের ছেলে, তখনই যেন এরকম একটা ব্যাপার এসে যায় যে বাইরের ছেলে নয় কেন। হ্যাঁ, বাট আমার মনে হয় যে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেম ভালো প্লেয়ার প্রডিউস করছে না। সিস্টেমকে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে। এটা ঠিক অ্যাকচুয়ালি না এক কথার জিনিস নয়, এটা ধারাবাহিক লিখতে হবে যে কোথায় কোথায় বেঙ্গলের প্রবলেম হচ্ছে, কোথায় কোথায়। আমি আন্ডার-23 থাকাকালীন কিছু জিনিস বলেছিলাম, বাট সেগুলো মনে হয় ডাস্টবিনে গেছে আর কি। বাট হোয়াট এভার ইট ইজ, যারা এখন রয়েছেন তাদেরকে এই ব্যাপারে চিন্তা করতে হবে। শুধু তাদের চিন্তা করলে হবে না, সবাইকে চিন্তা করতে হবে, কারণ এটা তো শুধু একজনের দোষে বা একজনের ঠিক এতে নয়। প্লেয়াররা যেমন ভালো পারফর্ম করতে পারছে না, কি বলে আমাদের ম্যানেজমেন্ট কি করছে, সিলেক্টার্স কি করছে, জুনিয়র ক্রিকেটার্স কেন উঠে আসছে না, স্কুল ক্রিকেট বাচ্চাদের ক্রিকেটের কি অবস্থা, গ্রাউন্ডের কি অবস্থা, পিচের কি অবস্থা, কোন পিচে আমরা খেলি, কোন পিচে গিয়ে আমরা যখন আলটিমেটলি যখন গিয়ে খেলি, কোন পিচে গিয়ে খেলি, কি ধরনের পিচ আমাদেরকে দেওয়া হচ্ছে সারা বছর প্র্যাকটিসের জন্য, ওরা কত প্র্যাকটিস ম্যাচ খেলে, আমরা কটা প্র্যাকটিস ম্যাচ খেলি। There are so many things,
কোচেসদের কি আছে, কোচেসরা কি করছে, সাপোর্ট স্টাফ কি করছে। তো এটা শুধু একজনের ব্যাপার নয়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটা মস্ত বড় একটা মানে ইটস এর মস্ত বড় একটা অ্যাসোসিয়েশন। এখানে টিম ভালো খেলা আর খারাপ খেলার মাঝখানে প্রত্যেকেরই কিছু না কিছু কন্ট্রিবিউশন রয়েছে, প্রত্যেকেরই কিছু না কিছু ভুল রয়েছে। প্রণব রায়ের কথা আমরা শুনলাম। আমি বলবো প্রণব রায় যথেষ্ট সেফ খেলেছেন। প্রণব রায় সেফ খেলেছেন না, জয়জ্যোতি সেফ খেলেছে আমি জানি না, ওটাও সম্ভব। প্রণব রায় আরও অনেক কিছু বলতে পারতেন, অগ্নিগর্ভ সেরকম কিছু বলেননি, বাট সব মিলিয়ে বেঙ্গল ক্রিকেট একটা ডামাডোলের মধ্যে পড়েছে। এবং যিনি এবার হাতে কলমে নেমে পড়েছিলেন এই টিমটাকে সেট করতে লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে, তিনি স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি কিন্তু এখন সাউথ আফ্রিকায়, এখানে নেই। জানি না তার প্রতিক্রিয়া কীরকম হবে, কিন্তু বাংলা যদি এরকম হেরে চলে বারবার করে, তাহলে কিন্তু জাতীয় ক্রিকেটে বাংলার সম্মানটা আরও নেমে যাবে। জয়জ্যোতি অবশ্যই। এবং 2010-11-তে শেষবার সৈয়দ মুস্তাক আলী জিতেছে বাংলা, তারপরে 2011-12-তে শেষবার বিজয় হাজারে। এবং আজকে প্রণব রায়ের একটা কথায় সমর্থন করতে হচ্ছে যে ইন্ডিয়া খেলা ক্রিকেটার প্রডিউস করতে হবে। তাদের মেন্টালিটি, মানসিক দৃঢ়তাই আলাদা থাকে এবং কোথাও গিয়ে প্রেজেন্ট সিস্টেম সেটা মানে ব্যর্থ প্রডিউস করতে। হ্যাঁ, কিন্তু আমরা সবাই জানি ইন্ডিয়া প্লেয়ার প্রডিউস করতে হবে। কি করতে হবে, কি ভুল হচ্ছে, এটা আমার শুনে মনে হলো যে সেই টাইগার পটাউডিকে জিজ্ঞেস করেছিলেন চুনি গোস্বামী রঞ্জি ফাইনালের আগের দিন যে ম্যাচটা বম্বেকে হারাবো কি করে। পটাউডি বলেছিলেন গেট গাভাস্কার আউট আর্লি। চুনি বলেছিলেন সে তো সবাই জানে যে গাভাস্কারকে আউট করতে হবে, আউটটা কী করে করবো সেটা তো প্রশ্ন। তো প্রণব রায় যেটা বলছেন সিস্টেমে গলত, নিশ্চয়ই সিস্টেমে গলত। সিস্টেমে কি গলত পরিষ্কার করে তিনি বলুন। তিনি সিস্টেমের মধ্যে গত বছর পর্যন্ত ছিলেন। গত বছরে কি তিনি বলেছিলেন, গত বছরে কি চিঠি দিয়েছিলেন? প্রণব রায়ের ক্রিকেটীয় সততা নিয়ে কোনো রকম প্রশ্ন নেই, বাট প্রশ্ন হচ্ছে তিনি কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন 1, 2, 3, 4, 5 এখানে গণ্ডগোল হচ্ছে, এই জিনিসগুলো দায়ী। যতক্ষণ না আসছেন ক্রিকেটাররা সামনে ততক্ষণ এই জিনিস চলতেই থাকবে। জানি না মনোজ তিওয়ারি এটা নিয়ে কখনো কোনো কথা বলবেন কিনা। মনোজ কিন্তু অনেক স্ট্রেট কাট কথা বলেন। হয়তো মনোজের উত্তরের জন্য আমরা অপেক্ষা করব আগামী শোতে। এখন নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না প্লিজ। ফিরে এলাম বিরতির পর। ইন্ডিয়ান টিম যেটা T20 ওয়ার্ল্ড কাপ খেলবে, এমনিতেই তো T20 ওয়ার্ল্ড কাপ ঘিরে কী হচ্ছে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় কেউ এখন আর টিকিট কিনছেন না, যা অবস্থা। তার মধ্যে ভারতীয় দলের একটা বড় আঘাত, তিলক ভার্মা, যিনি খুব ইম্পর্ট্যান্ট একটা ক্রুশিয়াল রোলে রয়েছেন T20 টিমে, 3 নম্বরে ব্যাট করেন। এবং তিলক ভার্মা এমন একজন ক্রিকেটার আমার মনে হয় যিনি আন্ডার প্রেশার, এই টিমে হার্দিক পান্ডিয়া ছাড়া একমাত্র লোক যিনি আন্ডার প্রেশার সেঞ্চুরি বার করতে পারেন। অভিষেক শর্মারা আছেন লাগলে দুর্ধর্ষ, কিন্তু যেদিন টিম আন্ডার প্রেশার 15 for 3 এই সময় সেঞ্চুরি বার করা দুজন করতে পারেন এই টিমে, একজন তিলক ভার্মা, একজন হার্দিক পান্ডিয়া। সেই তিলক ভার্মা দিন চোট পেয়ে বাইরে চলে গেলেন, মনে হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপে খেলতে পারবেন না। প্রশ্ন হচ্ছে রিপ্লেসমেন্ট কে। আমি জাস্ট তিলক ভার্মার স্ট্যাটসটা বলছি। 40 ইন্ডিয়ার হয়ে 40 ম্যাচে 144 স্ট্রাইক রেট, IPL-এ 54 ম্যাচ খেলে 144 স্ট্রাইক রেট। তিলক ভার্মার জায়গায় আমার প্রথমেই শুনে মনে হলো জয়জ্যোতি শুভমন গিলকে বোধহয় নিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ চলে এলো। বাট প্রবলেম হচ্ছে তিলক ভার্মা ব্যাট করেন 7 থেকে 15 ওভারে। এটা কি জানো তো, তুমি দেখবে অর্থোপেডিক সার্জনদের মধ্যে তুমি যিনি হাঁটু দেখেন তাকে যদি তুমি হাত দেখাতে যাও তাহলে যেরকম হবে এটা সেরকম। অর্থাৎ যিনি শুরুতে খেলেন তারা হয়তো হাঁটু দেখেন, আর যারা 7 থেকে 15 খেলেন তারা হাত দেখেন। তিলক ভার্মা যে 7 থেকে 15 খেলেন, তার রিপ্লেসমেন্ট এমন কাউকে করতে হবে যিনি 7 থেকে 15 এফেক্টিভ। সেটা শ্রেয়াস আইয়ার হতে পারেন। শ্রেয়াস আইয়ারকে ফিটও ঘোষণা করা। তোমার কি মনে হয় চেঞ্জে কে আসবেন? এখানে চেঞ্জে কাকে নেবেন বলা মুশকিল, শ্রেয়াস আইয়ারকে নেবেন কিনা। তবে আমি যদি থাকতাম, ক্যাপ্টেন থাকতাম, তাহলে আমি একটা প্লেয়ারকেই খেলাতাম এখানে, ঈশান কিষান, যিনি অলরেডি রয়েছেন। এবং রিপ্লেসমেন্ট হয়তো কাউকে করবে, কিন্তু রিপ্লেসমেন্টে আর কে আসবে জানি না। মানে রিপ্লেসমেন্ট হিসেবে কেউ না কেউ আসবে, তবে টিম কম্বিনেশনে আমার মনে হয় ঈশান কিষান সেরাবাজি হতে পারে এখানে। আর তিলক ভার্মার চোট পাওয়াটা বিরাট বড় ধাক্কা। আমি একটু বলে দিই, টেস্টিকুলার টরিসেন যে অপারেশন হয়েছে এবং 4 সপ্তাহ তিনি মাঠের বাইরে। ধরেই নেওয়া যায় যে T20 ওয়ার্ল্ড কাপের প্রথম দিকের ম্যাচগুলোও তিনি খেলবেন না, এবং সেক্ষেত্রে কিন্তু বিরাট ধাক্কা। গৌতম দা একদম সঠিক বলেছেন যে প্রেশার সিচুয়েশনে পারফর্ম করা এবং এমনি পারফর্ম করা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এই তিলক ভার্মা এশিয়া কাপ ফাইনাল জিতিয়েছিলেন, তাই এটা বিরাট ধাক্কা, এবং এর জায়গায় কে ব্যাট করেন এটাই দেখার। দমদমের আপনি যিনি ওর চুলটা কেটেছেন, আমি আপনাকে সমর্থন করি। সেফ খেলার জন্য আপনি চুলটা কেটেছেন। একটা নির্দিষ্ট বক্তব্য জানতে চেয়েছিলেন যে কে আসবে। অনেকের হাত নিষ্পিস করবে ভারতীয় ক্রিকেট প্রশাসনে শুভমন গিলকে ঢুকিয়ে দিতে, কারণ ভারতীয় ক্রিকেটে পোস্টার বয়। এমনিতে বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, T20 ওয়ার্ল্ড কাপের অ্যাট্রাকশন অনেক কমে গেছে।
শুভমন গিলকে ঢুকিয়ে দেওয়ার আদর্শ সুযোগ, কিন্তু এটা যদি হৃদয় চায়, মস্তিষ্ক বলবে শ্রেয়াস আইয়ারকে ঢোকাও। শ্রেয়াস আইয়ার কতটা ফিট সেটা এখন দেখার। যদি ফিট থাকেন শ্রেয়াস আইয়ারকে আমার মনে হয় নেওয়া উচিত। ছোট্ট করে এখানে একটা কথা বলি, বিরাট কোহলি পৌঁছে গেছেন রাজকোট, এবং তাকে যে ধরনের বরোদায় যে ধরনের সংবর্ধনার ছবি দেখলাম, আমার তো ছবিটা দেখে, এয়ারপোর্টের ছবিটা দেখে মনে হলো মেসিকে ঘিরে যুব ভারতীতে জনতা। অবশ্যই বিরাট কোহলি যেখানেই যাবেন সেখানেই সাংঘাতিক। আমার কাছে কালকে কল এসেছিল একজনের ইন্দোর ক্রিকেট আধিকারিকের, এবং সেখানেও মানে টিকিট সব শেষ, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা চলছে ইন্দোরে, ক্রিকেট আধিকারিকদের বাড়ি বাড়ি চলে যাচ্ছেন ফ্যান্সরা যে টিকিট লাগবে। কারণ সেটা লাস্ট ওয়ান ডে ডিসাইডিং ওডিআইটা, ডিসাইডিং না মানে লাস্ট ওডিআই 18 জানুয়ারি যেটা হবে, তো সেইখানে আধিকারিকদের বাড়ি চলে যাচ্ছে ফ্যান্সরা এবং সেখানে টিকিট চাইছে। তো এটা হচ্ছে রোহিত বিরাটের ম্যাজিক। শ্রেয়াস আইয়ারও ঢুকে যাচ্ছেন, শুভমান গিলও রয়েছেন, যথেষ্ট মশলা রয়েছে ওডিআই সিরিজে, তাই এটা হওয়ারই ছিল। এবং আমি জাস্ট ভাবার চেষ্টা করছিলাম, যে ফ্যানরা বিরাট কোহলিকে ওখানে ঘিরে ধরেছিল এয়ারপোর্টে, তারা যদি ওদের মধ্যে সঞ্জয় মঞ্জরেকরকে পেত তাহলে কি হতো। সঞ্জয় মঞ্জরেকর অলরেডি বলেছেন বিরাট কেন টেস্ট ক্রিকেট ছেড়ে দিল আমি জানি না। জো রুট এবং স্টিভ স্মিথ এদের পাশেও টেস্ট কেরিয়ারটা লাস্ট 5 বছরে 31 অ্যাভারেজ বিরাট ঠিক করে নিতে পারতো। এবং বিরাট, আমি রানটা দেখছিলাম, স্টিভ স্মিথ এবং জো রুট সত্যিই বিরাটের থেকে অনেক এগিয়ে গেছেন। বিরাট কোহলি 123 টেস্ট ম্যাচে অ্যাভারেজ 46.9, 30টা 100, 9230 রান। স্টিভ স্মিথ 123 ইকুয়াল নাম্বার অফ টেস্ট ম্যাচে রান করেছেন 10,763, 37টা 100, অ্যাভারেজ 56.1। আর জো রুট 163 টেস্ট ম্যাচে 13,943 রান, 41টা সেঞ্চুরি, 51.1 অ্যাভারেজ। অনেক এগিয়ে গেছেন বিরাটের চেয়ে। কিন্তু সঞ্জয় মঞ্জরেকর এটা নিয়ে কথা বলায়, বিরাট কোহলির দাদা, যিনি এখন বিরাট কোহলির অ্যাকচুয়ালি মুখপাত্র হয়ে গেছেন, তিনি বলছেন যে सिम्स लाइक लोगों की दाल रोटी नहीं चलते विराट कोहली का नाम लिए हुए। এটা বলছেন বিরাট কোহলির ভাই বিকাশ কোহলি, তার মানে এটা তো বিরাট কোহলি বলছেন নাকি? মানে হ্যাঁ, একেবারেই তাই, কোহলি পরিবার থেকেই তো বলা হচ্ছে। তো সঞ্জয় মঞ্জরেকরের এটা আমরা গত 2 দিন আগেও এটা নিয়ে আলোচনা করেছি। মঞ্জরেকরের কে একদম সম্মান রেখে বলছি, তার লাহোরের ইনিংসটা দেখেছিলাম সেই ছোটবেলায়, তো তাকে সম্মান রেখে লাহোরের ইনিংসের সময় তুমি জন্মেছি। তবে মঞ্জরেকর যাই না এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট সম্পর্কে হয়তো অতটা ওয়াকিবহল নয়। বিরাট কোহলি কিন্তু ইংল্যান্ড সিরিজটা খেলতে চেয়েছিলেন, এবং যখন নাকি দেখলেন যে কিছু অংশ ভারতীয় ক্রিকেটের যে বিরাট কোহলিকে চাইছে না, এবং তারপর ডেসপারেটলি তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। কখন নিয়েছেন? তখন 10,000 রানের দোরগোড়ায় ছিলেন। তাই বিরাট কোহলি যেটা করেছেন সেটা নিজের খুশি মনে করেছেন, এটা ভাবারও কোনো কারণ নেই। বিরাট কোহলি 9,230 রান, তার মানে 770 রান করার দরকার ছিল। 770 রান করলে বিরাট কোহলি করে নিতেন 10,000 রান, এবং সেই অবস্থায় তিনি চলে গেছেন। আজকে অনেকগুলো খবর আপনাদের দিলাম, এবং আরেকটা কথা বলি শেষ করার আগে, যে বাংলাদেশের ব্যাপারটা কোথায় দাঁড়ায় সেটা আমরা খুব আগ্রহের সঙ্গে দেখব। কিন্তু ওই যে বললাম যে বাংলাদেশ বলেছে ফ্যানদেরও নিরাপত্তার ব্যবস্থা করতে, সেটা বোধহয় সম্ভবপর নয়। আজকে অনুষ্ঠান শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে, সেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে যিনি অসাধারণভাবে চুলটা কেটেছেন। আমাদের ট্রোল করবেন না, আপনি যা করার করে দিয়েছেন। আজকের মতো বিদায় নিচ্ছি স্টেডিয়াম বুলেটিন থেকে। শুভরাত্রি।